পৃষ্ঠ সংখ্যা 329, প্রশ্ন সংখ্যা 24। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এবং শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ বর্ণনা করো। বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্র মানব জীবন ও মানব সভ্যতাকে নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে। বিজ্ঞান ও প্রযুক্তি অভাবনীয় উন্নতির সুবাদে হাইড্রোজেন বোমার মতো মারণাস্ত্রে বিশ্বের অস্তিত্বকে যে কোনো সময় বিনাশ করতে পারে। তাই বিশ্ব সভ্যতার অস্তিত্ব ধরে রাখার জন্য পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ হওয়া জরুরি। এই সরল সত্য অনুধাবন করে অধুনা শান্তি প্রতিষ্ঠা একাধিক পদক্ষেপ গৃহীত হচ্ছে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এবং শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ। এক প্রেক্ষাপট। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার অনেক আগে নিরস্ত্রীকরণের উদ্যোগ শুরু হয়েছিল। দেশে দেশে অস্ত্র প্রতিযোগিতার সমাপ্তির লক্ষ্যে নির্দিষ্ট কিছু অথবা সমস্ত ধরনের অস্ত্র উৎপাদন কমিয়ে ফেলা বা অস্ত্র উৎপাদন বন্ধ করে দেওয়ার নাম হলো নিরস্ত্রীকরণ, কোট আনকোট। হ্যান্স ডে মর্গানথাউ, পলিটিক্স অ্যামং নেশনস। খ্রিস্টপূর্ব 534 অব্দে চীনের হোনান প্রদেশে বিরোধলিপ্ত রাজ্যগুলোর মধ্যে অস্ত্র সংবহন প্রচেষ্টার নিদর্শন মেলে। মধ্যযুগে ইউরোপেও আগ্নেয়াস্ত্র ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহ ধ্বংসলীলার উপর নিরস্ত্রীকরণের প্রশ্নটি সবিশেষ গুরুত্ব লাভ করে। 1922 খ্রিস্টাব্দে 5টি প্রধান নৌশক্তিধর রাষ্ট্র এক চুক্তিতে আবদ্ধ হয়ে নৌশক্তির প্রতিযোগিতা হ্রাসের সম্মত হয়। 1925 খ্রিস্টাব্দে 17 জুন বিশ্বের 36টি দেশ জেনেভা প্রটোকলে স্বাক্ষর করে যুদ্ধে বিষাক্ত গ্যাস, রাসায়নিক, জৈব অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে সম্মত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় 1945-এর 6 আগস্ট ও নাগাসাকিতে 9 আগস্ট আণবিক বোমা বিস্ফোরণ ঘটালে সার্বিকভাবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের প্রচেষ্টা শুরু হয়। 2. পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। 1. সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধরত শক্তিশালী কয়েকটি দেশ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের আবিষ্কৃত সূত্র প্রয়োগ করে কে কার আগে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে সে বিষয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোট ও মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্রতর হয়ে ওঠে। আমেরিকা উপলব্ধি করেছিল যে জার্মানি হিটলার যদি সবার আগে বোমা তৈরি কাজে সফল হন তবে তার পরিণতি হবে মারাত্মক। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশে প্রচুর অর্থ ব্যয়ে যে ম্যানহাটন প্রকল্পের কর্মসূচি গ্রহণ করে, যার অন্তর্গত ছিল হাইড্রোজেন বোমা, শব্দের চেয়ে দ্রুতগামী বোমারু বিমান, আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র, আণবিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, আণবিক বোমাবাহী সাবমেরিন এবং নক্ষত্র যুদ্ধের পরিকল্পনা। এর ফলে আমেরিকা 1945-এ 1 আগস্ট পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। আমেরিকায় বোমা সর্বপ্রথম হিরোশিমায় বর্ষণ করে। পৃষ্ঠা 330। 2. পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি উন্নয়নের ফলে পারমাণবিক যুদ্ধাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতাও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এটি এমএক্স মিসাইল এক্সপেরিমেন্ট, আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র একসঙ্গে বিভিন্ন নিশানায় লক্ষ্য স্থির করা, 10টি আণবিক বোমা বহনের ক্ষমতা রাখে। 10টি বোমার এক একটি 12,500 টন TNT ক্ষমতাযুক্ত। এই ধরনের ক্ষেপণাস্ত্রের গতিবেগ ঘন্টায় 11,000 কিলোমিটার এবং নির্দিষ্ট নিশানায় আঘাত হানতে সময় লাগে মাত্র 30 মিনিট। এর থেকে উন্নত ক্ষেপণাস্ত্র হচ্ছে পার্শিং 2 এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলি মাত্র 4 থেকে 6 মিনিটের মধ্যে নির্দিষ্ট নিশানায় আঘাত হানতে সক্ষম। হিরোশিমাতে এই বোমা বিস্ফোরণের ফলে প্রায় 50,000 বাড়িঘর ধ্বংস হয় এবং প্রায় 75,000 মানুষ নিহত হয়। 3. স্বরূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে প্রথম দিকে আমেরিকার কাছে এমন শক্তিসম্পন্ন বোমারু বিমান ছিল যেগুলো একটানা উড়ে গিয়ে সোভিয়েত ইউনিয়নে বোমা বর্ষণ করে পুনরায় ফিরে আসার ক্ষমতা রাখত। সেই সময় সোভিয়েত ইউনিয়নের হাত থেকে এই ধরনের বিমান না থাকায় তারা আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণে উদ্যোগ নেয় ও সফল হয়। সোভিয়েতের এই সফলতায় শঙ্কিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী দূরত্বের ক্ষেপণাস্ত্র তৈরি করে। 4. প্রতিযোগিতা তত্ত্ব। সময় এগোনোর সঙ্গে সঙ্গে সোভিয়েত ও মার্কিন উভয় তরফেই পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়তে থাকে। এর ফলে এমন এক পরিস্থিতি উদ্ভব ঘটে যাতে পারমাণবিক যুদ্ধে বিশ্বের ধ্বংস সাধনের সম্ভাবনা দেখা দেয়। এই ধ্বংস প্রক্রিয়া MAD, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন তত্ত্ব নামে পরিচিত। পরবর্তী সময়ে সোভিয়েত ও মার্কিন একে অপরকে পারমাণবিক অস্ত্রের প্রথম আঘাত হানার ভয় দেখিয়ে নিবৃত্ত করার নীতি নেয়। এই নীতির নাম পলিসি অফ নিউক্লিয়ার ডিটারেন্স, DETERENCE। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় অগ্রগতিকালে শক্তির সাম্য ত্রাসের সাম্য নামে পরিচিতি লাভ করে। 3. শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ। বিংশ শতকের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়কাল থেকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থামিয়ে বিশ্বে বিভিন্ন তরফ থেকে শান্তি প্রতিষ্ঠার
একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র একসঙ্গে বিভিন্ন নিশানায় লক্ষ্য স্থির করা 10টি আণবিক বোমা বহনের ক্ষমতা রাখে। এই 10টি বোমার এক একটি 12,500 টন টিএনটি ক্ষমতাযুক্ত। এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ ঘন্টায় 11,000 কিলোমিটার এবং এর নির্দিষ্ট নিশানায় আঘাত হানতে সময় লাগে মাত্র 30 মিনিট। এর থেকে উন্নত ক্ষেপণাস্ত্র হলো পার্শিয়ান 2 এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো মাত্র 4 থেকে 6 মিনিটের মধ্যে নির্দিষ্ট নিশানায় আঘাত হানতে সক্ষম। হিরোশিমাতে এই বোমা বিস্ফোরণের ফলে প্রায় 50,000 বাড়িঘর ধ্বংস হয় এবং 75,000 মানুষ নিহত হয়। 3 স্বরূপ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই প্রথম দিকে আমেরিকার কাছে এমন শক্তিসম্পন্ন বোমারু বিমান ছিল যেগুলো একটানা উড়ে গিয়ে সোভিয়েত ইউনিয়নে বোমা বর্ষণ করে পুনরায় ফিরে আসার ক্ষমতা রাখত। সেই সময় সোভিয়েত ইউনিয়নের হাতে এই ধরনের বিমান না থাকায় তারা আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণে উদ্যোগ নেয় ও সফল হয়। সোভিয়েতের এই সফলতায় শঙ্কিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী দূরত্বের ক্ষেপণাস্ত্র তৈরি করে। 4 প্রতিযোগিতা তত্ত্ব: সময় এগোনোর সঙ্গে সঙ্গে সোভিয়েত ও মার্কিন উভয় তরফই পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়তে থাকে। এর ফলে এমন এক পরিস্থিতি উদ্ভব ঘটে যাতে পারমাণবিক যুদ্ধে হিংসের ধ্বংস সাধন সম্ভাবনা দেখা দেয়। এই ধ্বংস প্রক্রিয়া MAD মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন তত্ত্ব নামে পরিচিত। পরবর্তী সময়ে সোভিয়েত ও মার্কিন একে অপরকে পারমাণবিক অস্ত্রের প্রথম আঘাত হানার ভয় দেখিয়ে নিবৃত্ত করার নীতি নেয়। এই নীতির নাম পলিসি অফ নিউক্লিয়ার ডিটারেন্স। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা অগ্রগতিকালে শক্তি সাম্য ত্রাসের সাম্য নামে পরিচিতি লাভ করে। 3 শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ: বিংশ শতকের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়কাল থেকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থামিয়ে বিশ্বের বিভিন্ন তরফ থেকে শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। এক্ষেত্রে সোভিয়েত ও মার্কিন উভয় তরফের উদ্যোগের পাশাপাশি জাতিপুঞ্জের উদ্যোগ প্রশংসনীয়। এক আণবিক শক্তি কমিশন গঠন: 1946 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব অনুসারে একটি পরমাণু শক্তি কমিশন গঠন করা হয়। এই কমিশন আণবিক শক্তি নিয়ন্ত্রণের ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা রচনার সিদ্ধান্ত নেয়। 2 জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন: রাষ্ট্রসংঘের উদ্যোগে 1960 খ্রিস্টাব্দে জেনেভাতে এক নিরস্ত্রীকরণ সম্মেলন বসে। এই সম্মেলন নিরস্ত্রীকরণের বিষয়টি তদারকির জন্য 10টি সদস্য রাষ্ট্রকে নিয়ে এক কমিটি গঠন করা হয়। এই কমিটি নিরস্ত্রীকরণের লক্ষ্যে সদর্থক আলোচনা প্রস্তাব রাখে। 3 পরবর্তী সম্মেলন সমূহ: রাষ্ট্রসংঘের উদ্যোগে 1961 খ্রিস্টাব্দে, তারপর 1963 খ্রিস্টাব্দে আণবিক অস্ত্ররোধের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গৃহীত হয়। 1966 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মহাকাশে ধ্বংসাত্মক অস্ত্রের ব্যবহার নিয়ে এক চুক্তিতে আবদ্ধ হয়। 4 মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ। 1 বারুচ পরিকল্পনা: মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান বিশিষ্ট শিল্পপতি তথা কূটনীতিবিদ বার্নার্ড বারুচকে পারমাণবিক শক্তি কমিশনের প্রতিনিধি মনোনীত করেন। বারুচ নিরস্ত্রীকরণ সম্পর্কিত এক পরিকল্পনা কমিশনে পেশ করেন 1946 15ই জুন, যা বারুচ পরিকল্পনা নামে পরিচিত। এর দ্বারা একটি আন্তর্জাতিক আণবিক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে পারমাণবিক শক্তির উৎসগুলো সম্পূর্ণরূপে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক ডেভেলপমেন্ট অথরিটি বা IAEA এই পরিকল্পনায় পারমাণবিক অস্ত্র উৎপাদনের ব্যাপারে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে বেশ কিছু প্রস্তাব রাখা হয়। এছাড়াও এই পরিকল্পনায় রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রগুলো আণবিক অস্ত্র ভান্ডার পরীক্ষার দায়িত্ব দেওয়া হয় নিরাপত্তা পরিষদের ওপর। 2 আইজেনহাওয়ারের পরিকল্পনা: মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার পারমাণবিক দ্রব্যের শান্তিপূর্ণ উদ্দেশ্য ব্যবহারের লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সামরিক ঘাঁটিগুলোর আলোকচিত্র ব্লুপ্রিন্ট বিনিময়ের উল্লেখ করেন। এছাড়াও তিনি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে এক আন্তর্জাতিক শক্তি কমিশন গঠনের কথা বলেন। 5 সোভিয়েত ইউনিয়নের উদ্যোগ: সোভিয়েত ইউনিয়ন ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে 1946 খ্রিস্টাব্দের 14ই জুন গ্রোমিকো পরিকল্পনা নামে এক প্রস্তাব পেশ করে। 1 সাধারণ সভায় নিরস্ত্রীকরণের প্রস্তাব পেশ: 1954-তে সোভিয়েত ইউনিয়ন সাধারণ সভায় নিরস্ত্রীকরণ কমিশনের উপসমিতির কাছে এক প্রস্তাব পেশ করে। এই প্রস্তাবে বিভিন্ন দেশের সামরিক খাতের খরচের পরিমাণ কমানোর কথা বলা হয়। 2 সোভিয়েত রাষ্ট্রপ্রধানের উদ্যোগ: নিকিতা ক্রুশ্চেভ, লিওনিদ ব্রেজনেভ, মিখাইল গর্বাচভ প্রমুখ সোভিয়েত রাষ্ট্রপতিগণ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা হ্রাসের লক্ষ্যে সচেষ্ট হয়। ক্রুশ্চেভ জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদের সভায় সর্বাত্মক নিরস্ত্রীকরণের প্রস্তাব তোলেন। ব্রেজনেভ কৌশলগত পরমাণু অস্ত্র সীমিতকরণের লক্ষ্যে মার্কিন রাষ্ট্রপ্রধান রিচার্ড নিক্সনের সঙ্গে মস্কোতে SALT I চুক্তি 26শে মে 1972 এবং পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের সঙ্গে ভিয়েনা SALT II 18 জুন 1979 খ্রিস্টাব্দে চুক্তি স্বাক্ষর করেন। পৃষ্ঠা 331। পরবর্তীকালে সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভ মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের সঙ্গে
স্টার্ট 1911 খ্রিস্টাব্দে 31 জুলাই নামে চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তিতে সোভিয়েত ও মার্কিন উভয় রাষ্ট্রের অস্ত্রসম্ভারে অস্ত্র সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়। পরবর্তী রুশ প্রজাতন্ত্রের প্রধান বরিস ইয়েলৎসিন মার্কিন রাষ্ট্রপতি বুশের সঙ্গে স্টার্ট 2 চুক্তি সম্পাদন করেন 1993 জানুয়ারিতে। এই চুক্তিতে উভয় দেশ নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার অর্ধেকেরও বেশি নিষ্ক্রিয় করে ফেলতে সমর্থ হয়। প্রশ্ন 25, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রোধে প্রাথমিক উদ্যোগ হিসাবে সার্বিক প্রচেষ্টা আলোচনা করো। পারমাণবিক অস্ত্র সংবরণ করে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয় মূলত বিংশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্ধে জাপানের উপর আমেরিকা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ভয়াবহতায় বিশ্ববাসী বিহ্বল হয়ে পড়ে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহৎ ও ক্ষুদ্র সমস্ত রাষ্ট্রই সচেষ্ট হয়। পাশাপাশি জাতিপুঞ্জের ব্যবস্থাপনাতে এবং জাতিপুঞ্জ বহির্ভূত বেশ কিছু উদ্যোগে পরমাণু অস্ত্র নিরোধক চুক্তি স্বাক্ষরিত হয়। এভাবে দেখা যায় মার্কিন নেতৃত্বাধীন প্রথম বিশ্ব, সোভিয়েত নেতৃত্বাধীন দ্বিতীয় বিশ্ব, জোট নিরপেক্ষ সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে গড়ে ওঠা তৃতীয় বিশ্ব এবং রাষ্ট্রের সঙ্গে মিলিত উদ্যোগে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রোধ ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রোধের উদ্যোগ, এক সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগ, এক আণবিক শক্তি কমিশন গঠন। 1946 26 জানুয়ারি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব অনুসারে একটি পরমাণু শক্তি কমিশন গঠন করা হয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে 11টি সদস্য রাষ্ট্র এবং কানাডা এই কমিশনের সদস্য মনোনীত হয়। এই কমিশনে আণবিক শক্তি নিয়ন্ত্রণের ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা রচনার সিদ্ধান্ত নেয়। এই কমিশন বেশ কয়েকটি উদ্দেশ্য নিয়ে তার রিপোর্ট প্রস্তুত করে। এই রিপোর্টে বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়, যেমন 1, শান্তিপূর্ণ পদ্ধতিতে আণবিক শক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। 2, জাতীয় বা রাষ্ট্রীয় অস্ত্র সম্ভার থেকে আণবিক ও অন্যান্য মারণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা। 3, পরিকল্পনায় গৃহীত প্রস্তাবগুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা সে ব্যাপারে তদারকি করা। 2, জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন। রাষ্ট্রসংঘের উদ্যোগে 1960 খ্রিস্টাব্দে জেনেভাতে এক নিরস্ত্রীকরণ সম্মেলন বসে। এই সম্মেলনে নিরস্ত্রীকরণের বিষয়টি তদারকির জন্য 10টি সদস্য রাষ্ট্র নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি নিরস্ত্রীকরণের লক্ষ্যে সদর্থক আলোচনার প্রস্তাব রাখে। 10টি রাষ্ট্র হচ্ছে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, ইতালি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ড। পৃষ্ঠা সংখ্যা 332। পৃষ্ঠা সংখ্যা 331। 3, পরবর্তী সম্মেলন সমূহ। রাষ্ট্রসংঘের উদ্যোগে 1961 খ্রিস্টাব্দে তারপর 1963 খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণে কিছু কর্মসূচি গৃহীত হয়। 1963 খ্রিস্টাব্দে 5ই আগস্ট মস্কোতে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম আংশিক পারমাণবিক পরীক্ষা নিরোধক চুক্তি। এই চুক্তির দ্বারা সমুদ্রগর্ভে, মহাকাশে বা অন্যত্র আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী সময় জাতিপুঞ্জের মধ্যস্থতায় সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় 1966-তে। এই চুক্তিতে বলা হয় যে 1, মহাকাশে চাঁদ সহ অন্যান্য গ্রহে ধ্বংসাত্মক কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে না। 2, সোভিয়েত বা মার্কিন এই দুই রাষ্ট্রের কেউই মহাকাশে একচেটিয়া কর্তৃত্বের দাবি জানাতে পারবে না। রাষ্ট্রসংঘের সাধারণ সভার উদ্যোগে 1968 খ্রিস্টাব্দে 1 জুলাই পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ নিরোধক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বৈষম্যমূলক কিছু নীতি থাকায় শান্তি প্রতিষ্ঠা উদ্যোগী বিশ্বের রাষ্ট্রগুলো দুভাগে ভাগ হয়ে যায়। এক ভাগে থাকে পারমাণবিক শক্তিতে বলীয়ান রাষ্ট্রগুলি আর অপর ভাগে থাকে অপারমাণবিক রাষ্ট্রসমূহ। 2, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ। 1, বারুচ পরিকল্পনা। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান বিশিষ্ট শিল্পপতি তথা কূটনীতিবিদ বার্নার্ড বারুচকে পারমাণবিক শক্তি কমিশনের প্রতিনিধি মনোনীত করেন। বারুচ নিরস্ত্রীকরণ সম্পর্কিত এক পরিকল্পনা পেশ করেন 1946 15 জুন, যা বারুচ পরিকল্পনা নামে পরিচিত। এর দ্বারা একটি আন্তর্জাতিক আণবিক উন্নয়ন কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল অ্যাটমিক ডেভেলপমেন্ট অথরিটি বা IAEA গঠন করে পারমাণবিক শক্তি উৎসগুলো সম্পূর্ণরূপে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়। এই পরিকল্পনায় বলা হয়, 1, পারমাণবিক শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করার জন্য জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এক আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গঠন করবে। 2, যুদ্ধের উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার ও তা নিয়ন্ত্রণে একচেটিয়া অধিকার থাকবে নিরাপত্তা পরিষদের হাতে। 3, রাষ্ট্রসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রের আণবিক ও অন্যান্য অস্ত্র উৎপাদন কেন্দ্র পরীক্ষা করে দেখার অধিকার থাকবে নিরাপত্তা পরিষদের। 4, পারমাণবিক নিয়মবিধি লঙ্ঘনের বিষয়ে নিরাপত্তা পরিষদের সভায়
আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণকালে ভেটো প্রয়োগ করা যাবে না। 5 নিরাপত্তা পরিষদ দ্বারা রাষ্ট্রসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রের অস্ত্রভান্ডার পরীক্ষার মতো কাজ যত এগোতে থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার পারমাণবিক তথ্যাবলী প্রকাশ্যে আনবে। 6 নিরাপত্তা পরিষদ দ্বারা সদস্য রাষ্ট্রগুলোর অস্ত্রভান্ডার পরীক্ষার কাজ সমাপ্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্রভান্ডার নষ্ট করে দেবে। পৃষ্ঠা 332। 2 আইজেনহাওয়ার পরিকল্পনা। মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার পারমাণবিক দ্রব্য কলাকৌশল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সামরিক ঘাঁটিগুলো আলোকচিত্র ব্লু প্রিন্ট বিনিময়ে উল্লেখ করেন। এছাড়াও তিনি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে এক আন্তর্জাতিক শক্তি কমিশন গঠনের কথা বলেন। রাষ্ট্রসংঘে অনুষ্ঠিত এক সভায় মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার তার এক শান্তি প্রস্তাব উত্থাপন করেন। 14 জুন মার্কিন সচিব জন ফস্টার ডালেস এক আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই সময় সোভিয়েত প্রতিনিধি আন্দ্রে গ্রোমিকো নিরস্ত্রীকরণের লক্ষ্যে পাল্টা কিছু প্রস্তাব রাখেন। গ্রোমিকো বলেন যে পারমাণবিক অস্ত্র তথ্য বিনিময়ের জন্য এক কমিটি গঠন করা দরকার এবং নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে হ্রাস করতে পারে এই ধরনের পরিকল্পনা বারুজ পরিকল্পনা ত্যাগ করা উচিত। এভাবে সোভিয়েত বিরোধিতা আইজেনহাওয়ার পরিকল্পনা বাতিল হয়ে যায়। 3 সোভিয়েত ইউনিয়নের উদ্যোগ। সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে উদ্যোগী হয়। এক সাধারণ সভায় নিরস্ত্রীকরণের প্রস্তাব পেশ। 1954 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন সাধারণ সভা নিরস্ত্রীকরণ কমিশনের উপসমিতির কাছে এক প্রস্তাব পেশ করে। এই প্রস্তাবে বলা হয় যে বিভিন্ন দেশের সামরিক খাতে খরচের পরিমাণ 1 বছরের মধ্যে 1/3 হ্রাস করতে হবে। 2 শর্তহীনভাবে পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা সহ সমস্ত ধরনের মারণাস্ত্র উৎপাদন, মজুতকরণ ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। 2 খ্রুশ্চেভের উদ্যোগ। সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকিতা খ্রুশ্চেভ 1959 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভায় সর্বাত্মক নিরস্ত্রীকরণের প্রস্তাব তোলেন, কিন্তু খ্রুশ্চেভের প্রস্তাব কার্যকরী হয়নি। ইতিপূর্বে সোভিয়েত রাষ্ট্রপ্রধান খ্রুশ্চেভ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এক প্রস্তাবে আগামী 4 বছরের মধ্যে সমস্ত রাষ্ট্রের নিরস্ত্রীকরণ সম্পূর্ণ করার আবেদন রাখেন। 3 ব্রেজনেভের উদ্যোগ। 1 সল্ট ওয়ান চুক্তি। সোভিয়েত রাষ্ট্রপ্রধান লিওনিদ ব্রেজনেভ কৌশলগত অস্ত্র সীমিতকরণ বিষয়ের উপর মস্কোতে এক শীর্ষ বৈঠকে আয়োজন করেন 1972 26 মে। এই বৈঠকে যোগ দেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন। এই বৈঠকে সোভিয়েত ও মার্কিন উভয় রাষ্ট্রের মধ্যে সল্ট ওয়ান বা কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই বৈঠকে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে 2টি সমঝোতাপত্র তৈরি হয়। এই সমঝোতাপত্র অনুযায়ী 2 দেশ নিজ নিজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা কমিয়ে আনতে রাজি হয়। সোভিয়েত ও মার্কিন ভূমিনির্ভর ক্ষেপণাস্ত্র ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং সমুদ্র নির্ভর ক্ষেপণাস্ত্র SLBM অর্থাৎ সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা যথাক্রমে 1710 থেকে 2350-এ কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। 13 এই চুক্তির শর্তে বলা হয় যে 2 দেশের স্থল এবং সমুদ্র ঘাঁটিতে 2400টির বেশি ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান রাখা যাবে না। এই চুক্তির অন্যতম শর্তে বলা হয় যে সোভিয়েত মার্কিন উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র বিরোধী ক্ষেপণাস্ত্রে ABM বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল দ্বারা নিজেদের রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো রক্ষা করার অধিকার পাবে। 3 সল্ট টু চুক্তি। সোভিয়েত রাষ্ট্রপ্রধান ব্রেজনেভ পরমাণু অস্ত্র সীমিতকরণের লক্ষ্যে ভিয়েনায় এক শীর্ষ বৈঠকের আয়োজন করেন 1969 18 জুন। এই বৈঠকে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার যোগ দেন। এই শীর্ষ বৈঠকে 10 বছর মেয়াদী ভ্লাদিভস্টক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যতম শর্ত অনুসারে উভয় দেশে ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়। এই চুক্তির শর্তে বলা হয় যে 2 দেশের স্থল এবং সমুদ্র ঘাঁটিতে 2400টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান রাখা যাবে না। 4 গর্বাচভের উদ্যোগ। পরবর্তীকালে সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভ আণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নেন। তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের সঙ্গে জেনেভাতে এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকে সফল করার আহ্বান জানান 1985 19 নভেম্বর। তিনি পরবর্তীকালে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হন 1991 31 জুলাই। এই চুক্তির নাম স্টার্ট ওয়ান চুক্তি। এই চুক্তি অনুসারে 2 দেশ 16টি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ডেলিভারি ভেহিকলস এবং 6000 যুদ্ধ বোমা রাখবার অনুমতি লাভ করে। 5 ইয়েলৎসিনের উদ্যোগ। পরবর্তী রুশ প্রজাতন্ত্রের প্রধান
বরিস ইয়েলৎসিন মার্কিন রাষ্ট্রপতি বুশের সঙ্গে স্টার্ট 2 চুক্তি সম্পাদন করেন 1993 জানুয়ারিতে। এই চুক্তিতে উভয় দেশ নিজেদের পারমাণবিক অস্ত্র ভান্ডার অর্ধেকেরও বেশি নিষ্ক্রিয় করে ফেলতে সম্মত হয়। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র সম্ভার 1991। এক মার্কিন যুক্তরাষ্ট্র ICBM 2450টি, SLBM 5760টি, বম্বার 4436টি, মোট 12646টি। 2 সোভিয়েত ইউনিয়ন ICBM 6612টি, SLBM 2840টি, বম্বার 1596টি, মোট 11048টি। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলিয়ে মোট অস্ত্র সম্ভার 23694টি। পৃষ্ঠ সংখ্যা 333, প্রশ্ন 26। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ফলাফল আলোচনা করো। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ। নিরস্ত্রীকরণ বা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলো। এ বিষয়ে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছানো আজও সম্ভব হয়নি। বহু চেষ্টা বা উদ্যোগ সত্ত্বেও আজও পর্যন্ত প্রতিযোগিতা বন্ধ করা যায়নি। বহু ক্ষেত্রে নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই ব্যর্থতার প্রধান কারণগুলো হচ্ছে: এক, ঠান্ডা লড়াই। কোনো দেশ মুখে নিরস্ত্রীকরণের কথা বললেও বাস্তব ক্ষেত্রে সে ভয়ানক আগ্রাসন চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকা ও রাশিয়া উভয় শক্তি নিরস্ত্রীকরণের কথা বলল। এই বিষয়ে তাদের আন্তরিকতা ছিল না, কেননা নিজেদের মধ্যে ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে তাদের পক্ষে অস্ত্র হ্রাস করা সম্ভব ছিল না। 2, যুদ্ধই শান্তির পথ। অনেক রাষ্ট্রনেতাই মনে করেন যে যুদ্ধই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। বিভিন্ন রাষ্ট্রে পররাষ্ট্রনীতির দায়িত্বেও ছিলেন সামরিক বিভাগের লোকজন। তারা উপলব্ধি করতে ব্যর্থ হন যে নিরস্ত্রীকরণের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি পেতে পারে। এজন্য তারা নিজ নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে অস্ত্র তৈরির কাজে বিপুল অর্থ ব্যয় করেন। 3, পারস্পরিক বিশ্বাসের অভাব। নিরস্ত্রীকরণ কর্মসূচি কার্যকর করার জন্য বৃহৎ শক্তিগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস ও ভরসা বিশেষ প্রয়োজন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে তাদের মধ্যে সেই বিশ্বাসের যথেষ্ট অভাব ছিল। রাশিয়া 1949 খ্রিস্টাব্দে গোপনে আণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটলে আমেরিকার বিশ্বাস ভঙ্গ হয়। আবার 1960-এর মে মাসে আমেরিকা তার U-2 পর্যবেক্ষণ বিমান থেকে রাশিয়ার উপর গুপ্তচর বৃত্তি চালালে রাশিয়া অবিশ্বাস সৃষ্টি। এই ধরনের অবিশ্বাসের ঘটনা নিরস্ত্রীকরণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। 4, অস্ত্রের ধরন নিয়ে সমস্যা। কোন দেশে কোন অস্ত্র আক্রমণাত্মক এবং কোন অস্ত্র রক্ষণাত্মক তা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে মতবিরোধ থাকে। এক দেশ যে অস্ত্রকে আক্রমণাত্মক বলে বিবেচনা করে, অন্য দেশ তাকে রক্ষণাত্মক বলে মনে করতে পারে। এই বিতর্কের ফলে কোনো মীমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি এবং নিরস্ত্রীকরণের বাস্তবায়নও অধরা থেকে যায়। 5, গুণগত নিরস্ত্রীকরণের সমস্যা। নিরস্ত্রীকরণ বলতে সাধারণত অস্ত্রের পরিমাণ হ্রাস বা অস্ত্রের বিলুপ্তি বোঝানো হয়, কিন্তু বিভিন্ন দেশের মধ্যে আলোচনার মাধ্যমে পরিমাণগত নিরস্ত্রীকরণ সম্ভব হলেও গুণগত নিরস্ত্রীকরণ সম্ভব নয়। কারণ হিসেবে ডক্টর কিসিঞ্জার বলেছেন যে প্রকৃত অস্ত্র প্রতিযোগিতা চলে গবেষণাগারে, তাই কোনো দেশের সৈন্য সংখ্যা যতই হ্রাস করা হোক না কেন এর দ্বারা প্রকৃত নিরস্ত্রীকরণ সম্ভব নয়। 6, চুক্তি লঙ্ঘন। নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করার পরও বিভিন্ন দেশ বিভিন্ন সময় চুক্তি লঙ্ঘন করার ফলে এ বিষয়ে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রেই চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে তারা গোপনে অস্ত্র উৎপাদন ও মজুতের কাজ চালিয়ে যায়। পরমাণু অস্ত্র প্রতিযোগিতার ফলাফল। বৃহৎ শক্তিগুলির পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় মানব সভ্যতাকে নানা সমস্যায় জর্জরিত করে চলেছে। এই প্রতিযোগিতার ফলাফলগুলো খুবই মারাত্মক এবং ক্ষতিকারক। 1, সভ্যতা বিলুপ্তির আশঙ্কা। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা পৃথিবীর মানব সভ্যতার অস্তিত্বকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো ছাড়াও বর্তমানে মাঝারি শক্তিসম্পন্ন বহু দেশের হাতে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্রশস্ত্র রয়েছে, যা সমগ্র পৃথিবী ধ্বংস করেও শেষ হবে না। 2, দূষণ। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা পৃথিবীতে পরিবেশ দূষণের মাত্রাকে বহুগুণ বৃদ্ধি করেছে। জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানেই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হোক না কেন, পরমাণু বর্জ্য পদার্থ প্রকৃতিতে মিশে গিয়ে সীমাহীন দূষণ ছড়াচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় যে সম্প্রতি জাপানের পরমাণু কেন্দ্রে সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হলে পরমাণু বর্জ্য প্রকৃতিতে মিশে জমির ধান, নদীর মাছ সব কিছুতেই প্রবেশ করেছে। মানুষ তার পরোক্ষ প্রভাবে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী হচ্ছে বা হবে।
3. উত্তেজনাকর পরিস্থিতি। পরস্পর বিরোধী শক্তিজোটের বিরুদ্ধে অস্ত্রশস্ত্রের পরিমাণগত এবং গুণগত প্রাধান্য অর্জনের চেষ্টা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তাছাড়া পরমাণু অস্ত্র উৎপাদনকারী দেশগুলি তাদের অস্ত্রশস্ত্র অন্য দেশে বিক্রি করে সেই সব দেশের যুদ্ধাকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে। 4. অর্থনৈতিক ক্ষতি। অস্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের পারমাণবিক কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে। ফলে যেসব দেশে বিরাট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রকৃত উন্নয়ন কর্মসূচি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5. তৃতীয় বিশ্বের দুর্দশা। বৃহৎ শক্তিগুলো পারমাণবিক অস্ত্র তৈরিতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, সেই ব্যয় আদায় করার জন্য তৃতীয় বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে নানাভাবে শোষণ চালাচ্ছে। ফলে এইসব দেশের মানুষ দিন দিন দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। এসব দেশের মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী হতে বাধ্য হচ্ছে। 6. শক্তির অপব্যবহার। পরমাণু শক্তির মাত্রা হচ্ছে খুবই ব্যাপক। এই শক্তিকে মানব কল্যাণে বহু কাজে ব্যবহার করা সম্ভব। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিদ্যা। 5. গুণগত নিরস্ত্রীকরণের সমস্যা। নিরস্ত্রীকরণ বলতে সাধারণত অস্ত্রের পরিমাণ হ্রাস বা অস্ত্রের বিলুপ্তি বোঝানো হয়, কিন্তু বিভিন্ন দেশের মধ্যে আলোচনার মাধ্যমে পরিমাণগত নিরস্ত্রীকরণ সম্ভব হলেও গুণগত নিরস্ত্রীকরণ সম্ভব নয়। এই কারণ হিসেবে ডক্টর কিসিঞ্জার বলেছেন যে প্রকৃত অস্ত্র প্রতিযোগিতা চলে গবেষণাগারে, তাই কোনো দেশের সৈন্য সংখ্যা যতই হ্রাস করা হোক না কেন, এর দ্বারা প্রকৃত নিরস্ত্রীকরণ সম্ভব নয়। 6. চুক্তি লঙ্ঘন। নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করার পরও বিভিন্ন দেশ বিভিন্ন সময় চুক্তি লঙ্ঘন করার ফলে এ বিষয়ে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা গোপনে অস্ত্র উৎপাদন ও মজুতের কাজ চালিয়ে দেয়। পরমাণু অস্ত্র প্রতিযোগিতার ফলাফল। বৃহৎ শক্তিগুলো পরমাণু অস্ত্র প্রতিযোগিতা মানব সভ্যতাকে নানা সমস্যায় জর্জরিত করে চলেছে। এই প্রতিযোগিতার ফলাফলগুলো খুবই মারাত্মক ও ক্ষতিকারক। 1. সভ্যতা বিলুপ্তির আশঙ্কা। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা পৃথিবীর মানব সভ্যতার অস্তিত্বকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো ছাড়াও বর্তমানে মাঝারি শক্তিসম্পন্ন বহু দেশের হাতে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্রশস্ত্র রয়েছে, যা সমগ্র পৃথিবীকে ধ্বংস করেও শেষ হবে না। 2. দূষণ। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা পৃথিবীর পরিবেশ দূষণের মাত্রাকে বহুগুণে বৃদ্ধি করেছে। জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হোক না কেন, পরমাণু বর্জ্য পদার্থ প্রকৃতিতে। পরমাণু অস্ত্র প্রতিযোগিতার ফলাফল। বৃহৎ শক্তিগুলো পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় মানব সভ্যতাকে নানা সমস্যায় জর্জরিত করে চলেছে। এই প্রতিযোগিতার ফলাফলগুলো খুবই মারাত্মক ও ক্ষতিকারক। 1. সভ্যতা বিলুপ্তির আশঙ্কা। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা পৃথিবীর মানব সভ্যতার অস্তিত্বকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো ছাড়াও বর্তমানে মাঝারি শক্তিসম্পন্ন বহু দেশের হাতে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্রশস্ত্র রয়েছে, যা সমগ্র পৃথিবী ধ্বংস করেও শেষ হবে না। 2. দূষণ। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা পৃথিবীর পরিবেশ দূষণের মাত্রাকে বহু গুণ বৃদ্ধি করেছে। জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হোক না কেন, পরমাণু বর্জ্য পদার্থ প্রকৃতিতে মিশে গিয়ে সীমাহীন দূষণ ছড়াচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় যে সম্প্রতি জাপানের পরমাণু কেন্দ্র সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হলে পরমাণু বর্জ্য প্রকৃতিতে মিশে জমির ধান, নদীর মাছ সবকিছুকেই প্রবেশ করেছে। মানুষ তার পরোক্ষ প্রভাবে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী হচ্ছে বা হবে। 3. উত্তেজনাকর পরিস্থিতি। পরস্পর বিরোধী শক্তি জোটের বিরুদ্ধে অস্ত্রশস্ত্রের পরিমাণগত ও গুণগত প্রাধান্য অর্জনের চেষ্টা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তাছাড়া পরমাণু অস্ত্র উৎপাদনকারী দেশগুলি তাদের অস্ত্রশস্ত্র অন্য দেশে বিক্রি করে সেই সব দেশের যুদ্ধাকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে। 4. অর্থনৈতিক ক্ষতি। অস্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের পারমাণবিক কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে। ফলে সেই সব দেশে বিরাট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রকৃত উন্নয়ন কর্মসূচি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5. তৃতীয় বিশ্বের দুর্দশা। বৃহৎ শক্তিগুলি পরমাণু অস্ত্র তৈরিতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে, সেই ব্যয় আদায় করার জন্য তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র দেশে নানাভাবে শোষণ চালাচ্ছে। ফলে এইসব দেশের মানুষ দিন দিন দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। এসব দেশের মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী হতে বাধ্য হচ্ছে। 6. শক্তির অপব্যবহার। পরমাণু শক্তির মাত্রা খুবই ব্যাপক। এই শক্তিকে মানব কল্যাণের বহু কাজে ব্যবহার করা সম্ভব। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিদ্যা প্রভৃতি বিষয়ে পরমাণু শক্তির গুরুত্ব হচ্ছে অপরিসীম। কিন্তু পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় নেমে বহু দেশ পরমাণু শক্তির শুভ দিকটিকে কাজে না লাগিয়ে শক্তির অপব্যবহার করছে।